মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখানে আমরা 2022 সালের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর টেস্ট পেপারটি পরপর সলভ করছি। আমাদের এর আগের ভিডিওতে অনেকগুলি পেজ সলভ করা হয়েছিল। আজকে 386 নম্বর পেজ হিন্দু স্কুলের পেপারটি সলভ করব। আগের ভিডিওগুলি যদি দেখতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে। এই ওপরের কোণে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, আর নিচের ডেসক্রিপশন থেকেও দেখে নিতে পারো। আজকে আমরা এই 4 দাগের কোশ্চেন থেকে সলভ করব। আগের ভিডিওতে আমাদের 3 দাগের পর্যন্ত সলভ হয়েছিল। প্রথম কোশ্চেন, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, এক ব্যক্তির আয় 600 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। এটা আমরা করে নেব। এখানে যেহেতু সুদের হারটা 4% থেকে 3.34% হয়েছে, কমেছে, তাই 60 টাকা তার আয় কমে গেছে। আমরা প্রথমে নাম্বারিং করে নিচ্ছি। 4 দাগের একে সুদের হারের হ্রাস বার করে নেব। প্রথমে 4% থেকে 3.34% হয়েছে, তাই সুদের হারের হ্রাস কত হবে? 4% বিয়োগ 3.34%। সেখান থেকে বিয়োগ করে নেব। 4% থেকে 3.34% যদি পূর্ণ ভাঙা হয় তাহলে হয়ে যাবে 15/4। লসাগু করলে 4 হবে, 16 - 15 মানে 1/4%। ঠিক আছে, এই 1/4% হ্রাস মানেই হচ্ছে 60 টাকা কম। আমাদের কোশ্চেনে 60 টাকা কম বলে দিয়েছে, আর এই 60 টাকা কম হয়ে যাবে। তাহলে আমরা লিখব 1/4% হ্রাস সমানই হচ্ছে 60 টাকা। তাহলে 1% হ্রাস সমান হয়ে যাবে 60 × 4 টাকা। আর 100% বার করব। 100% হ্রাস সমান হয়ে যাবে 100 × 60 × 4 টাকা সমান 24,000 টাকা। 24,000 টাকায় ওই ব্যক্তির মূলধন। ঠিক আছে, 100% মানে ওইটাই মূলধন হবে, তাই 24,000 টাকা এই কোশ্চেনের উত্তর। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা অন্য মেথডেও করতে পারতাম। অন্য মেথডে অন্য ভিডিওতে করেছি, আর এটা শর্ট মেথডে করালাম। ঠিক আছে, অন্য মেথডে করলে আয়টা ধরে নিতে হবে, দিয়ে 4% হার ধরে সুদটা বার করতে হবে, আবার 3.34% হার ধরে সুদটা বার করতে হবে, দিয়ে সেটা বিয়োগ করে 60 টাকার সঙ্গে সমান করে বার করতে হবে। এরপরে কোশ্চেন, k% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? এটা আমরা বার করে নেব। সুদের হার k% দিয়েছে, সময় 8 বছর দিয়েছে, আর বলেছে কত বছরে 4 গুণ হবে। এটা করে নিই। 2 দাগের কোশ্চেন, ধরে নিচ্ছি আমরা মূলধন বা আসল, এটাকে আসল বলে, সমান p টাকা। আর এখানে সুদের হার দিয়ে দিয়েছিল, আর সমূল চক্রবৃদ্ধি কত বলেছে। এখানে যেহেতু 2 মানে দ্বিগুণ হয়ে যাবে, তাই 2 × p টাকা হয়ে গেল সমূল চক্রবৃদ্ধি। আর সুদ সময় এখানে দিয়ে দিয়েছে 8 বছর। ঠিক আছে, আর সুদের হার মানে চক্রবৃদ্ধি সুদের হার সমান k% দিয়ে দিয়েছে। যে এখান থেকে আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র ধরে বার করব মানটা। তাহলে p × 1 + k/100⁸ সমানই হয়ে যাবে 2p টাকা, কারণ 2pটাই সমূল চক্রবৃদ্ধি দিয়েছে। এবার p কেটে গেল, তাহলে হয়ে গেল 1 + k/100⁸ সমান হয়ে যাচ্ছে 2। সেখান থেকে 1 + k/100 সমান হয়ে যাবে 2⁴ এটা আমাদের রয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে পরে। এরপর আমাদের কোশ্চেনে বলেছে যে কত বছরে 4 গুণ হবে। তাহলে এখন আমরা আসলটা p টাকায় থাকবে, কারণ হচ্ছে আসলটা তো একই থাকবে। এবার সমূল চক্রবৃদ্ধিটা হয়ে যাবে 4 গুণ, মানে হয়ে যাবে 4p টাকা। আর
সময়টা এখানে বার করতে হবে, তাই টি বছর আমরা ধরে নিলাম। আর সুদের হারটা এখানে কে পার্সেন্টই হবে, কারণ ওই সুদের হারই আমাদের বার করতে হবে। এবার আমরা আগের মতোই করব, যে পি ইন্টু 1 প্লাস কে বাই 100 টু দি পাওয়ার টি, এখানে টি এর মানটা বার করতে হবে, সমান হচ্ছে 4p। এখানেও পিপি কেটে যাবে, তাহলে হয়ে যাবে কত 1 প্লাস কে বাই 100 টু দি পাওয়ার টি সমান হয়ে যাবে 4। মানে এখানে তাহলে 1 প্লাস কে বাই 100 এর মান কত, 1 প্লাস কে বাই 100 এর মানটা হচ্ছে এই পাশে বার করে নিয়েছি 2 টু দি পাওয়ার 1/8 টু দি পাওয়ার টি সমান হয়ে যাবে 4টাকে 2 এর স্কোয়ার লিখতে পারছি। এবার সূচকের নিয়ম অনুসারে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার t/8 সমান 2 স্কোয়ার। এবার 2 যদি চলে যায় তাহলে t/8 সমান হয়ে যাবে 2, সেখান থেকে t সমান হয়ে যাবে আর দুগুণে 16 বছর, তাহলে 16 বছর হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে কোশ্চেন করব, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো। এটা বার করতে হবে। তাহলে এখানে মূলধনের অনুপাত বলে দিয়েছে 4:7:9, ঠিক আছে। আর মূলধনের অনুপাতটাই লভ্যাংশ অনুপাতের সঙ্গে সমান হয়। আর প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, মানে প্রথম ব্যক্তির লাভটা হচ্ছে তৃতীয় ব্যক্তির থেকে 100 টাকা কম। এটা আমরা করে নেব। 3 দাগের কোশ্চেন, এখানে মূলধনের অনুপাত যেটা দিয়েছে সেটা প্রথমে লিখে নিচ্ছি, 4:7:9 এটাই দিয়েছিল, দেখে নিচ্ছি একবার 4:7:9। এইবার আমাদের মূলধনের অনুপাত যেটা হবে লভ্যাংশের অনুপাতও সেটাই হবে, কারণ মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান, তাই 4:7:9ই হলো। এবার আমরা ধরে নিচ্ছি যে প্রথম ব্যক্তির লভ্যাংশ হচ্ছে 4x টাকা বা লাভ সমান হচ্ছে 4x টাকা, দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে 7x টাকা, আর তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 9x টাকা। এবার কোশ্চেনে বলে দিয়েছে যে তৃতীয় ব্যক্তির লাভটা প্রথম ব্যক্তির তুলনায় 100 টাকা বেশি, মানে তৃতীয় থেকে প্রথমটা বাদ গেলে সমান 100 টাকা হবে, তাহলে 9x মাইনাস 4x সমান হয়ে যাবে 100। সেখান থেকে 5x সমান 100, তাহলে x সমান হয়ে যাবে 100/5, মানে হচ্ছে 5 20 100, তাহলে 20 x এর মান বেরিয়ে গেল 20। আমাদেরকে বার করতে দিয়েছে দ্বিতীয় ব্যক্তির লাভ, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ সমান হয়ে যাবে, দ্বিতীয় ব্যক্তি কত ছিল 7x ছিল, ঠিক আছে। তাহলে 7x সমান হচ্ছে 7 × 20, x এর মান 20, তাই হয়ে যাবে 140 টাকা। এটাই এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে কোশ্চেন দেখব, এরপরে কোশ্চেন হলো 4 নম্বর কোশ্চেন, a এর 10% সমান b এর 20% সমান c এর 30% হলে a অনুপাত b অনুপাত c নির্ণয় করো। এটা আমরা করে নেব। নিউ পেজ নিয়ে নিচ্ছি। 4 দাগের কোশ্চেন এটা, a এর 20% সমান b এর 50%, দেখে নিচ্ছি একবার কত হচ্ছে, a এর 10%, b এর 20%, c এর 30%। কারেকশন করে নিই, a এর 10%, b এর 20% সমান c এর 30%। এটা আমরা পার্সেন্টেজ প্রথমে বার করে নেব। 10% মানে হচ্ছে 10a/100 হয়ে যাবে, সমান b এর 20% মানে 20b/100, আর c এর 30% মানে 30c/100। এবার সব দিকেই 100 আছে তাই কেটে গেল, আর সমান আছে যেহেতু তাই কেটে গেল, তাহলে 10a সমান 20b সমান হচ্ছে 30c। এবার সবাইকে যদি 10 দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে শুধু a সমান হয়ে যাবে 2b সমান হচ্ছে 3c। এটা সমান আমরা k ধরে নিচ্ছি, ঠিক আছে, k ধরে নিলাম। এরপর আলাদা আলাদা করে লিখি a সমান k,
2b সমান হচ্ছে কে, তাহলে b সমান হয়ে যাবে k/2 আর থ্রি সি সমান কে, তাহলে সেখান থেকে c সমান হয়ে যাবে k/3। এবার এদের অনুপাত বার করতে দিয়েছে যেহেতু, তাই a অনুপাত b অনুপাত c বার করব। সমান a এর মান তো k, b এর মান হচ্ছে k/2 আর c এর মান হচ্ছে k/3। এবার এদের দুজনের মানে 2 আর 3 লসাগু দিয়ে গুণ করতে হবে, মানে k ইন্টু 2 আর 3 লসাগু হচ্ছে 6, তাই 6 দিয়ে সবাইকে গুণ করব k/3 ইন্টু 6। এবার তাহলে হয়ে যাচ্ছে 6k অনুপাত 2 3 6 কাটাকাটি করলে তাহলে 3k অনুপাত 3 2 6, তাহলে 2k। এবার k গুলো সব যদি কেটে যায় 6:3:2 হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে কোশ্চেন দেখে নেব। এরপরে কোশ্চেন দিয়েছে 5x² - 3x + 6 = 0 সমীকরণটিতে বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β মান নির্ণয় করো। 5 দাগের কোশ্চেন। তাহলে এই সমীকরণটা বীজদ্বয় আলফা বিটা দিয়ে দিয়েছে, দিয়ে 1/α + 1/β মান বার করতে হবে। ঠিক আছে, 5 দাগের কোশ্চেন লিখে নিচ্ছি। প্রথমে সমীকরণটা 5x² - 3x + 6 - 3x + 6 = 0। এর বীজদ্বয় কী কী দিয়েছে? বীজদ্বয় দিয়ে দিয়েছে একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। এবার আমরা বার করে নেব বীজদ্বয়ের যোগফল। সূত্র হচ্ছে -b/a। ঠিক আছে, এখানে b কত? b হচ্ছে -3, মানে x এর সহগ যেটা হচ্ছে সেটা b, আর a হচ্ছে x² এর সহগ মানে 5। তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 3/5 হয়ে যাচ্ছে। আর আলফা বিটা মানে হচ্ছে বীজদ্বয় গুণফলের সূত্র হচ্ছে c/a। তাহলে এখানে c এর মান কত? 6 ধ্রুবক পদটা, আর a এর মান তো দেখলাম 5, এটা বসিয়ে দিচ্ছি 5। এবার আমাদের বার করতে দিয়েছি যেটা, সেটা লিখে নেব 1/α + 1/β। এই দুটোর করবো লসাগু, আলফা বিটা লসাগু হয়ে যাবে। তাহলে উপরে হয়ে যাচ্ছে বিটা প্লাস আলফা, আমরা সেটাকে সাজিয়ে লিখছি আলফা প্লাস বিটা। এবার আলফা প্লাস বিটার মান কত? 3/5। তাহলে লিখে নিচ্ছি 3/5 বাই, এটা আলফা বিটার মান হচ্ছে 6/5, তাহলে 6/5। এবার 5 5 কেটে গেল, তাহলে হয়ে গেল 3/6। এবার এটাও কাটাকাটি করলে 1 2, মানে 1/2 হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এর পরের কোশ্চেন দেখে নেব। বলেছে 6 দাগের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটা আমরা প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। ছবিটা এঁকে নিই প্রথমে। 6 দাগের কোশ্চেন, প্রথমে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। এবার বৃত্তের ভেতরে একটা কেন্দ্র থেকে বাইরে একটা বিন্দু নিয়ে নিচ্ছি, আর একটা স্পর্শক টেনে নিচ্ছি সেই বিন্দু থেকে বৃত্তের উপরে। এবার আর একটা স্পর্শক এই দিকে টেনে নিচ্ছি নিচের দিকে। এবার ব্যাসার্ধগুলো এঁকে নিচ্ছি। প্রথমে এই ব্যাসার্ধটা আঁকলাম, তারপরে এই দিকে একটা ব্যাসার্ধ এঁকে নিলাম। ঠিক আছে, এবার আমরা নামগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোশ্চেনে বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, তাহলে এটা হচ্ছে ও, আর এইটা হচ্ছে 5 সেমি ব্যাসার্ধ। এই দিকটাও 5 সেমি হবে ব্যাসার্ধ, যেহেতু দুটোই একই হবে। তারপর হচ্ছে ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি একটি বিন্দু। এবার ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি একটি বিন্দু, তাহলে এটা 13 সেমি হবে আর এটা হবে পি। এরপরে পি কিউ আর পি আর বৃত্তের দুটি স্পর্শক টানা হয়েছে। ঠিক আছে, পি কিউ আর পি আর, এটা কিউ নাম দিলাম আর এটা হচ্ছে আর। এবার এই যে চতুর্ভুজটা হয়েছে উৎপন্ন ও আর পি কিউ, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি করে বার করব? প্রথমে যেহেতু এখানে ও কিউটা পি কিউ এর ওপর লম্ব, কারণ কি এটা স্পর্শক, আর স্পর্শক বিন্দুকে আমি ব্যাসার্ধ হচ্ছে ও কিউটা, তাহলে ও কিউ পি অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি। এখানে লিখে নিচ্ছি 90 ডিগ্রি। ঠিক আছে,
এবার আমাদের এই যে ও কিউপি একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, কারণ একটা কোণ 90 ডিগ্রি, তাই এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, আর সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে লম্ব, তাই ও কিউটাকে 5 সেমি লিখে নিলাম, আর ওপিটা হচ্ছে অতিভুজ, অতিভুজটা দিয়ে দিয়েছে 13 সেমি। ঠিক আছে, এবার আমাদের ভূমিটা বার করতে হবে, মানে পি কিউ বার করতে হবে। তাহলে পি কিউ সমান আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী √ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার সমান √ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। 13 স্কোয়ার হয়ে যায় 169 মাইনাস 25, 5 স্কোয়ার 25, তাহলে এই দুটো বিয়োগ করলে হয়ে যাবে 144, মানে 12 সেমি হয়ে যাবে। ছবিতে আমরা লিখে নিচ্ছি 12 সেন্টিমিটার। এইবার ওই যে ও কিউপি, এই যে ত্রিভুজটা বা ওপি কিউ যে ত্রিভুজটা আছে, এই ওপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বার করব? সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এখানে পি কিউ ইন্টু উচ্চতা হচ্ছে ও কিউ। যদি বসানো হয় হাফ ইন্টু 12 ইন্টু 5, ঠিক আছে, তাহলে 2 6 12, তাহলে হয়ে যাবে 30 বর্গ সেমি। ক্ষেত্রফলে খুব বর্গতে হবে, 30 বর্গ সেমি হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার গোটা চতুর্ভুজের ক্ষেত্রফল বার করতে দিয়েছে, তাই এর ডবল হয়ে যাবে। তাহলে চতুর্ভুজ ও কিউ পি আর এর ক্ষেত্রফল সমান হয়ে যাবে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল তার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, একই যেহেতু ত্রিভুজ দুটো তাই দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 30 মানে হচ্ছে 60 বর্গ সেমি হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখব 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এ কিউ সমান 3AP হয় তাহলে পিবি অনুপাত কিউসি এর অনুপাতটির মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এটার ছবি এঁকে নেব। ঠিক আছে, নিউ পেজ ওপেন করে নিচ্ছি প্রথমে, তারপরে একটা ত্রিভুজ আঁকবো। ঠিক আছে, ত্রিভুজটা তোমরা যা খুশি আঁকতে পারো, আমি একটু সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি, এখানে অসুবিধা কিছু নেই। ত্রিভুজ তোমরা যা খুশি আঁকতে পারো, বিষমবাহু আঁকতে পারো। ঠিক আছে, এবার বিসি বাহুর সমান্তরাল সরলরেখাটা টানলাম, যেটার নাম দিয়েছি কি পি আর কিউ। ঠিক আছে, তাহলে এখানে পি নাম দিই আর এটা হচ্ছে কিউ। ঠিক আছে, এবার কি করতে দিয়েছে, এখানে বলেছে এ কিউ সমান 3AP দিয়ে দিয়েছে, তাহলে লিখে নিচ্ছি যেটা দিয়েছে এ কিউ সমান হচ্ছে 3AP। এবার বার করতে দিয়েছে কিসের মান? পিবি অনুপাত কিউসি এর মান বার করতে দিয়েছে, সেটাও পাশে লিখে নিই, পিবি অনুপাত কিউসি এর মান বার করতে দিয়েছে। এবার যেহেতু এই দুটো বাহু সমান্তরাল, মানে পি কিউ এর সঙ্গে বিসি সমান্তরাল, এটা কোশ্চেনে বলেই দিয়েছে পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি, তাই আমরা এখান থেকে থ্যালেসের উপপাদ্য অনুসারে পাবো যে দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। ঠিক আছে, বা অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে এখানে এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি হবে। তাহলে সেটা লিখে নিচ্ছি, এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি হবে। এবার আমরা এই যে এটাকে এই ধারে নিয়ে যাচ্ছি আর এটাকে এই ধারে নিয়ে আসছি, তার মানে এপি বাই এ কিউ সমান হয়ে যাবে পিবি বাই কিউসি। এবার এ কিউ এর যে মানটা দেওয়া আছে কোশ্চেনে, এ কিউ সমান 3AP, সেটা বসিয়ে দেবো। তাহলে এপি বাই 3AP সমান হয়ে যাবে পিবি বাই কিউসি। এপি এপি কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1 বাই পিবিটা এইদিকে লিখে নিই, পিবি বাই কিউসি সমান 1/3। সেখান থেকে বেরিয়ে যাচ্ছে পিবি অনুপাত কিউসি সমান হয়ে যাচ্ছে 1:3। এটাই এই কোশ্চেনের উত্তর। এর পরের দাগের কোশ্চেনটা করে নেব। এর পরের দাগের আছে 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেনটা আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো
অ্যাঙ্গেল এক্স বিসি সমান 82 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এডিবি সমান 47 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে এটা করতে গেলে একটা ছবি এঁকে নিই প্রথমে। তাহলে যেহেতু বৃত্ত আঁকতে হবে তাই একটা বৃত্ত এঁকে নিচ্ছি প্রথমে। এবার প্রথমে ছবিটা এঁকে নিই। একটা চতুর্ভুজ আঁকতে হবে। চতুর্ভুজটা তোমরা যেমন খুশি আঁকতে পারো। এই যে আমি একটু বাঁকা করেই আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার বলেছে এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এই যে বাহুটা আমরা এবি নাম দেবো, এটা এবি নাম দিয়ে নিচ্ছি, এবি সি ডি। এবার এই এবি বাহুটাকে এক্স পর্যন্ত বর্ধিত করতে হবে। তাহলে এটাকে বর্ধিত করে নিচ্ছি আর এটার নাম দিয়ে দিচ্ছি এক্স। এবার কোশ্চেনে বলে দিয়েছে অ্যাঙ্গেল এক্স বিসি সমান 82 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 82 ডিগ্রি। আর কি বলেছে অ্যাঙ্গেল এডিবি সমান 47 ডিগ্রি। এডিবি মানে এটা যোগ করতে হবে। তাহলে এটা যোগ করে নিই প্রথমে, বি এর সঙ্গে ডিটা। এই কোণটা 47 ডিগ্রি বলেছে। তাহলে এটা 47 ডিগ্রি। এবার কিসের মান বার করতে দিচ্ছে অ্যাঙ্গেল বিএসি এর। তাহলে অ্যাঙ্গেল বিএসি মানে এটা সি এর সঙ্গে আবার এ যোগ করতে হবে, ঠিক আছে। এবার এই কোণটার মান বার করতে দিয়েছে বিএসি, ঠিক আছে। এবার কি করে করব দেখে নিচ্ছি। এখানে যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হয়, তাহলে যেহেতু এক্স বিসি সমান 82 ডিগ্রি হচ্ছে দিয়ে দিয়েছে এটা কোশ্চেনে, তাহলে অবশ্যই ভেতর দিকের কোণটা মানে এডিসি এই যে কোণটা এটা বিপরীত অন্তস্থ কোণ, এটাও 82 ডিগ্রি হবে। এটা আমি আর লিখলাম না বড় করে, আমি ডাইরেক্ট লিখে দিলাম এডিসি সমান হয়ে যাবে 82 ডিগ্রি। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে অ্যাঙ্গেল এডিবি সমান 47 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এডিবি সমান হচ্ছে 47 ডিগ্রি। এবার এই যে এই কোণটা বিডিসি, এই কোণটা কী করে বেরোবে 82 ডিগ্রি থেকে 47 ডিগ্রি বিয়োগ, এটা বিয়োগ করলেই বেরিয়ে যাবে। তার মানে হয়ে যাবে 35 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 35 ডিগ্রি। অন্য কালি দিয়ে লিখছি তাহলে বোঝা যাবে ভালো, 35 ডিগ্রি, ঠিক আছে এই কোণটা। এবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাই 35 ডিগ্রি হবে। কারণ কি এই যে বিসি বৃত্তচাপটার উপর এটাও একটা বৃত্তস্থ কোণ মানে বিডিসি, আবার বিএসি এটাও হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি একই বৃত্তাংশ সকল কোণের মান সমান হয়, তাই এটা 35 ডিগ্রি হলে এটাও 35 ডিগ্রি হবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখে নিচ্ছি, ওই কথাগুলো লিখতে হবে যেগুলো আমি মুখে বললাম। তাই অতএব অ্যাঙ্গেল বিডিসি 35 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি সেটাও হয়ে যাবে 35 ডিগ্রি, ঠিক আছে। এটাই এই কোশ্চেনের উত্তর। আর লিখে নিচ্ছি পাশে বিসি বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বিডিসি ও অ্যাঙ্গেল বিএসি, এই কারণে এটা 35 ডিগ্রি হচ্ছে। এরপরে কোশ্চেন 8 দাগেরটা হয়ে গেল। এরপরে কোশ্চেন 9 দাগের কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি হলে ত্রিভুজটি পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটাকেও ছবি আঁকতে হবে প্রথমে। যেহেতু পরিব্যাসার্ধ দিয়েছে তাই প্রথমে একটা বৃত্ত আঁকছি। বৃত্ত আঁকতেই হবে কারণ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধকে পরিব্যাসার্ধ বলছে, তাই বৃত্তের ভেতরে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, কারণ কোশ্চেনে বলেই দিয়েছে যে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিচ্ছি, ঠিক আছে।
এটা 5 সেমি বলেছে, অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি বলেছে, তাহলে এটা প্রথমে যোগ করে নিই অতিভুজটা। এবার এটা এ বি সি, এই কোণটা 90 ডিগ্রি বলেছে, বি কোণটা, ঠিক আছে। এবার এখানে এ বি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি, তাহলে এটা লিখে নিই, এটা হচ্ছে 5 সেমি আর এটা হচ্ছে 12 সেমি, ঠিক আছে। এবার পরিবেশাদের কেন্দ্র বার করতে হবে, যেহেতু পরিবৃত্তের ত্রিভুজে সমকোণী ত্রিভুজে পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মাঝখানে হয়, তাই অতিভুজটা বার করে তার অর্ধেক করে দিলেই বেরিয়ে যাবে পরিবেশার্ধ, ঠিক আছে। তাহলে এটাকে ও নাম দিয়ে দিলাম। এবার এইটা বার করব, এসিটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা বার করব। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আর লিখলাম না, ডাইরেক্ট এসি বার করছি। সমকোণী ত্রিভুজের সূত্র কি? লম্ব স্কয়ার রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে রুট ওভার এখানে হয়ে যাবে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, মানে হয়ে যাবে রুট ওভার 25 প্লাস 144 সমান 169, মানে হচ্ছে 13 সেমি বেরিয়ে গেল, ঠিক আছে। এসির দৈর্ঘ্য কত বেরিয়ে গেল? 13 সেমি। এবার আমাদেরকে বার করতে হবে কি? এটা বেরিয়ে গেল পরিব্যাসার্ধ বার করতে হবে। এবার পরিব্যাসার্ধ বার করতে গেলে ওসি বার করতে হবে, ওসিটা ব্যাসার্ধ, তাহলে সেটা কী করে বেরোবে? এসি বাই 2 মানে হচ্ছে 13/2, মানে 6.52 না 6.5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে উত্তর, ঠিক আছে। এরপরে কোশ্চেন করব 10 দাগের। একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ একক, বি একক এবং সি একক, যদি এ প্লাস বি প্লাস সি সমান 5, এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 240.5 হয়, তবে ঘরটির মধ্যে যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এ বি সি দিয়ে দিয়েছে, আর এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে এ প্লাস বি প্লাস সি সমান 25, আর এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 240.5 দিয়েছে। এবার ঘরটির ভিতরে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে, মানে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে ঘরটির, ঠিক আছে। এই কোশ্চেনটা আমরা করে নেব, ঠিক আছে। বৃহত্তম দণ্ড মানে কর্ণ। তাহলে প্রথমে যা যা দেওয়া আছে সেটা লিখতে হবে, তাই আমরা নিউ পেজ ওপেন করে নিই। এটা একটা দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে এ একক, প্রস্থ দেওয়া আছে বি একক, আর উচ্চতা দেওয়া আছে সি একক, ঠিক আছে। এইবার এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 25, আর এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান দেওয়া আছে 240.5। এবার কর্ণের দৈর্ঘ্য বার করে নিচ্ছি, কারণ যে লম্বা দণ্ড রাখা যাবে সেটা কর্ণই হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটাই উত্তর হবে। কিন্তু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বার করতে হবে। আমরা একটা সূত্র সবাই জানি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বার করি, তাহলে এই 2ab এই পোর্শনটা বাঁ দিকে চলে আসবে, মানে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, আর 2টা একবারে কমন নিয়ে নিচ্ছি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে। এবার রুট করে দিলাম, দুদিকেই রুট দিয়ে দিই একবারে, তাহলে কর্ণের দৈর্ঘ্য ডাইরেক্ট বেরিয়ে যাবে। রুট দিয়ে দিলাম দুদিকে। এদিকে মানটা এ প্লাস বি প্লাস সি এর মান কত? 25, সেই মানটা বসিয়ে দিই। তাহলে 25-এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান হচ্ছে 240.5, তাহলে 240.5, 25-এর স্কোয়ার মানে হচ্ছে 625, আর এইটা গুণ করলে হয়ে যাচ্ছে কত? 281, 481 হচ্ছে, ঠিক আছে। দেখে নিলাম একবার। এবার এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে? 144, তার মানে 12 সেমি। 144-এর রুট হচ্ছে 12 সেন্টিমিটার। এখানে 12
একক হবে, সেমি হবে না, কারণ সেমি তো দেয় না, এখানে একক দিয়েছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে 12 একক। তাহলে যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 12 একক। তারপরে কোশ্চেন, একটি লম্বিতাকার চোঙের উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত হবে? এবার এখানে উচ্চতা দিয়ে দিয়েছে আর বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আয়তন বার করতে হবে। আমরা প্রথমে যা যা ডাটা দিয়েছে সেগুলো লিখে নিই। 11 দাগের কোশ্চেন, চোঙটির উচ্চতা দিয়ে দিয়েছে 14 সেমি আর বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, কত দিয়েছে? উচ্চতাটা এইচ ধরে নিই 264 বর্গ সেমি। ঠিক আছে, এবার চোঙের আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, কারণ ব্যাসার্ধটা দেওয়া নাই, আর সেমি ধরে নিচ্ছি। এরপর কী বার করতে দিয়েছে? আয়তন। ঠিক আছে, এবার যেহেতু এটা বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h, তাই এর সঙ্গে 264 সমান করে দেবো। ঠিক আছে, এবার 2 × 22/7, পায়ের মান 22/7 ইন্টু আর ইন্টু এইচ এর মান হচ্ছে 14, মানে উচ্চতাটা সমান 264। 7 দিয়ে 14কে কেটে যাবে, 7 2 14, তার মানে হয়ে যাচ্ছে 88 আর সমান হচ্ছে 264। তাহলে সেখান থেকে আর এর মান বেরিয়ে যাবে, আর সমান হয়ে যাবে 264/88, কাটাকাটি করলে 3 হচ্ছে, তাহলে আর সমান হয়ে যাচ্ছে 3। তাহলে ব্যাসার্ধটা বেরিয়ে যাচ্ছে আমাদের 3 সেমি। এরপর আমাদের বার করতে দিয়েছে চোঙের আয়তন। চোঙের আয়তন সমান সূত্র হচ্ছে πr²h, যেখানে পায়ের মান 22/7, r² মানে এখানে 3, আর এর মান যেহেতু তাই 3 × 3 একবারে লিখে দিচ্ছি, আর এইচ এর মান হচ্ছে 14। ঠিক আছে, তাই 14 বসিয়ে দিলাম। এবার কাটাকাটি করলে হচ্ছে 7 2 14, তাহলে এবার হচ্ছে 44 2 88 আর 3 থেকে 9, 44 × 9 হচ্ছে। ঠিক আছে, তাহলে 44 আর 9 গুণ করলে 6 396 ঘন সেমি হয়ে যাচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। ঠিক আছে, এর পরের কোশ্চেন 12 দাগের কোশ্চেন বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক হলে 1/h² + 1/r² এর মান নির্ণয় করো। তাহলে এখানে এইচ একক আর আর একক উচ্চতার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে, দিয়ে 1/h² + 1/r² মান বার করতে হবে। এইখানেই আমরা করে নিচ্ছি 12 দাগের কোশ্চেনটা, অন্য কালে নিয়ে নিই তাহলে বোঝা যাবে ভালো। এখানে শঙ্কুর উচ্চতা যেহেতু এইচ দিয়ে দিয়েছে, লিখে নিচ্ছি এইচ সেমি, একক দিয়েছে তাহলে আমরা একক লিখে নিচ্ছি, এখানে সেমি হবে না। আর শঙ্কুর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আর একক, আর তির্যক উচ্চতা এখানে ধরে নিতে হবে। তাহলে তির্যক উচ্চতা দিয়ে দেয় না এখানে, এল তির্যক উচ্চতা এল সমান কত হবে? এখানে তির্যক উচ্চতার একটা সূত্র আছে, যেটা হচ্ছে √h² + r², মানে l² সমান h² + r², সেইখান থেকে এসেছে। এরপর কোশ্চেনে বলে দিয়েছে যে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তাহলে আয়তন মানে 1/3 πr² সমান πrl। এবার এখানে 1/3 পাই কেটে যাচ্ছে, এখানে আর এর সঙ্গে একটা আর কেটে যাচ্ছে, তাহলে 1/3 এইচ আর এইচ সমান হচ্ছে এল। এবার 1/3 আর এইচ সমান এল এর মানটা বসিয়ে দিচ্ছি h² + r², এবার দুদিকেই হোল স্কোয়ার করে দিই, তাহলে হয়ে যাবে 1/9 r² h² সমান h² + r², রুটটা উঠে গেল। এরপরে কি করছি, সবাইকে r² h² দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 1/9 r² h² বাই r² h² সমান h² r² বাই, এটা এইচ হবে, প্রথমটা এইচ লিখেছি, h² r² আর বাই r² বাই r² h²।
এবার এখানে আর স্কোয়ার এইচ স্কোয়ার কেটে যাবে, তাহলে 1/9 থাকছে। এদিকে এইচ স্কোয়ার কেটে যাবে, তার মানে 1/r স্কোয়ার থাকছে। আর এখানে আর স্কোয়ার কেটে গেল, 1/h স্কোয়ার থাকছে। তো এইটাই বার করতে দিয়েছি, 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ারের মান হয়ে যাবে 1/9। এটাই উত্তর, 1/9। তাহলে আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এর পরের দাগ থেকে সলভ করব। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও। থ্যাংক ইউ।